দর্শক শুভেচ্ছা, সবাইকে আমন্ত্রণ যমুনা টেলিভিশন নিয়মিত আয়োজন 24 ঘন্টা। আপনার সঙ্গে আছে মাহফুজ মিশু। রবি থেকে বৃহস্পতি 5 কর্মদিবসে যমুনার স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে আমরা সচরাচর রাজনীতি এবং সমসাময়িক বিষয় নিয়ে কথা বলি। আজও তার ব্যতিক্রম হচ্ছে না। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন স্টুডিওতে বিএনপি দলীয় সাবেক হুইপ ব্যারিস্টার রুমিন ফারহানা। ব্যারিস্টার রুমিন, স্বাগত, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আছেন শরীফুজ্জামান শরীফ, তিনি সিপিবির নেতা এবং ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি। শরীফ ভাই, আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আছেন আরিফুল ইসলাম আদিব, জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক। আদিব, অনেক শুভেচ্ছা ও স্বাগত আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। রুমিন আপা, আলোচনাটা আপনাকে দিয়ে শুরু করি। আমাদের প্রতিবেশী ভারত এবং এই অঞ্চলে আরেকটি বড় দেশ পাকিস্তান, দুটো দেশ প্রায় যুদ্ধ নিয়ে মনোভাব নিয়ে এগোচ্ছে। মঙ্গলবারের ঘটনা, আরেকটা মঙ্গলবার শেষ হয়ে আজকে নবম দিনে পরিস্থিতির ন্যূনতম কোনো উন্নতি হয়নি। হয়তো ফিজিক্যাল যুদ্ধ শুরু হয়নি, কিন্তু সাইবার ওয়ার যদি বলি, ইনফরমেশন ওয়ার যদি বলি, সোশ্যাল মিডিয়ার যুদ্ধ, এক ধরনের ফাইন্যান্সিয়াল যুদ্ধ, এমনকি পানি যুদ্ধও একরকম দেখতে পাচ্ছি। এরকম বাস্তবতায় আমাদের সরকার প্রধান আজকে একটি সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনিও যুদ্ধ প্রসঙ্গে কথা বলেছেন এবং বলেছেন যে যুদ্ধের প্রস্তুতি এখন না থাকাটা হচ্ছে আত্মঘাতী, এবং এমন প্রস্তুতি থাকতে হবে যেন আমাদেরকে বিজয়ী হতেই হবে। ফলে আপনারা এই বিষয়টাকে কিভাবে দেখছেন? কারণ এটাকে এড়িয়ে যাওয়ার সুযোগ আছে কিনা? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি ওনার এই বক্তব্যটি দেখেছি এবং প্রাথমিকভাবে আমি একটু অবাকই হয়েছি, কারণ বাংলাদেশ কি এই মুহূর্তে কোনো যুদ্ধ অ্যান্টিসিপেট করছে, বা উনি কি ভাবছেন যে বাংলাদেশের চারদিকের যে পরিস্থিতি তাতে বাংলাদেশ কোনো না কোনো একটা যুদ্ধের অংশ হয়েও যেতে পারে? আমি এই কথাটি বলছি এই কারণে যে আপনি জানেন বর্তমানে মিয়ানমার নিয়ে কিন্তু একটা মানবিক করিডোর দেয়া হবে কি হবে না। সরকার প্রাথমিকভাবে বলেছিল যে অ্যান্টনিও গুতেরেস তিনি তার যখন ভিজিটে এসেছিলেন তখন তিনি বোধহয় এই ব্যাপারে সরকারের সঙ্গে দফায় দফায় আলোচনা হয়েছে তারপর থেকে, এবং আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যেটা বলেছেন সেটা হচ্ছে যে জাতিসংঘের এক রকমের অনুরোধেই সরকার নীতিগতভাবে সিদ্ধান্তে এসছে যে একটা মানবিক করিডোর দেওয়া যায়, তবে তার শর্ত কি কি হবে সেই বিষয়গুলো উনি এই মুহূর্তে ডিসক্লোজ করতে চাননি। তার কয়েক ঘন্টা পরে আমি দেখলাম প্রেস সচিব আমাদের প্রধান উপদেষ্টার তিনি পুরোপুরি অস্বীকার করলেন। তিনি বললেন যে না, আমরা জাতিসংঘ থেকে এরকম কোনো আলোচনা হয়নি বা জাতিসংঘ আমাদের এরকম কোনো অনুরোধও করেনি, কিন্তু তিনি বললেন যে আমরা নীতিগতভাবে এটা করা যায়, লজিস্টিক সাপোর্ট দেওয়া যায়। উনি যদি জাতিসংঘ থেকে এরকম কোনো অনুরোধ না এসে থাকে তাহলে পররাষ্ট্র উপদেষ্টা সেটি বললেন কি করে? সেটি আবার তিনি যখন প্রেস সচিবের কাছে গেল তিনি বললেন যে আমরা সেই ব্যাপারে একমত যে একটা লজিস্টিক সাপোর্ট দেওয়া যায়। তো কাদের সাথে ওনারা একমত হলেন? যদি কোনো না কোনো তরফ থেকে অনুরোধ না এসে থাকে তাহলে তো আসলে একমত হবার বিষয়টি আসে না। এক আর দুই হচ্ছে লজিস্টিক সাপোর্ট যেটা বলা হচ্ছে, আমি কি নিরাপত্তা বিশেষজ্ঞ যারা আছেন তাদের কথাগুলো আমি শুনছিলাম, সেটাও তো আপনার রাস্তা দিয়ে মিয়ানমারে যাবে, সেটাও করিডোর। এবং মিয়ানমারের উপরে ভারতের যেমন ইন্টারেস্ট আছে তার চেয়ে বেশি ইন্টারেস্ট আছে চায়নার, ইন্টারেস্ট আছে আমেরিকার, ইন্টারেস্ট আছে রাশিয়ার, কেউ কেউ বলছে ইসরায়েলের ইন্টারেস্টও আমরা উড়িয়ে দিতে পারি না। অর্থাৎ রাখাইনকে ঘিরে এক একটা ভূরাজনীতির শক্তি যারা, তারা এক একটা দেশের এক এক রকম ইন্টারেস্ট আছে। সেইখানে বাংলাদেশ যখন তাকে হিউম্যানিটেরিয়ান করিডোর বা মানবিক করিডোরের কথা যেটা বলা হচ্ছে সেটা দেয়, কোনো না কোনো পক্ষকে সেটি রুষ্ট করবে, এবং যেই পক্ষকে এটি রুষ্ট করুক না কেন তারা যে এই বিষয়ে হাত পা গুটিয়ে বসে থাকবে এরকম ভাববার কোনো কারণ নাই। সো বাংলাদেশ কি কোনো রকম অশান্তি বা বাংলাদেশের ভূমি অশান্ত হবার কোনো কিছু কি এই সরকার অ্যান্টিসিপেট করছে? তাদের কাছে কি এমন কোনো তথ্য আছে? এবং সবচেয়ে বড় কথা, মিয়ানমারে কিন্তু এই মুহূর্তে জান্তা সরকার না আরাকান আর্মি, কারা আসলে ক্ষমতায় আছে এটি নিয়েও একটা টালমাটাল অবস্থা, কারণ তারা একটা গৃহযুদ্ধের মধ্যে দিয়ে যাচ্ছে এবং রাখাইনের বোধহয় 75 to 80% আরাকান আর্মির দখলে। এখন আরাকান আর্মি তো কোনো বৈধ সরকার নয়। আপনি কি আরাকান আর্মির সঙ্গে আলোচনা করছেন? আপনি আসলে কার সঙ্গে করছেন? অন দি আদার হ্যান্ড, পাকিস্তান এবং ভারত যেই কথাটি দিয়ে আপনি শুরু করেছিলেন সেখানের অবস্থাও খুবই অশান্ত। এবং দেখুন, এই ২৬ জন মানুষকে হত্যার সঙ্গে সঙ্গে আমরা দেখলাম যে ভারত তাদের নিজেদের গোয়েন্দা ব্যর্থতা, তাদের কাছে ইনফরমেশন না থাকা, এবং পৃথিবীর সবচেয়ে বেশি সৈন্য যেই জায়গাটা দিয়ে
থাকে এবং নিরাপত্তা চাদরে যেই জায়গাটি ঘিরে রাখা হয় সেই জায়গাটিতে এরকম ঘটনা ঘটলো, ভারত এটি ঘটতে দিল। এখন এখানে তো ষড়যন্ত্র তত্ত্বও কেউ কেউ বলছেন যে ভারতের সবচেয়ে বেশি লাভ যদি হয় তাহলে তো সেটা বিজেপি সরকারের, কারণ তারা মুসলমানদের উপর ক্র্যাকডাউন চালাচ্ছে গত কয়েক বছর ধরে, তার নির্বাচনের রাজনীতি এবং তার নির্বাচনের রাজনীতি ভীষণ রকম হিন্দুত্ববাদের উপর নির্ভরশীল। সো এই ঘটনার পেছনে বিজেপির হাত নাই, এটাও কি উড়িয়ে দেয়া যায়? বিকজ আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে তিনি যখন নরেন্দ্র মোদী যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন একটা তীর্থযাত্রীদের ট্রেনের মধ্যে কিভাবে দুর্ঘটনা ঘটিয়ে সেখানে মুসলমানদের উপর একটা ম্যাসাকার চালানো হয়েছিল। সো এখন আমি দেখছি যে একইভাবে গুজরাটে বাঙালি মুসলমান সন্দেহে ভারতীয় মুসলমানদেরকে উচ্ছেদ করা হচ্ছে, তাদের বাসা বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। আমি দেখলাম MiG-22 কেনা হচ্ছে কয়েকটি। সো এগুলো আসলে অনেকে বলছেন যে যত না যুদ্ধের প্রস্তুতি অস্থির, ভীষণ রকম অস্থির। তো তাহলে সেখানে আমাদের প্রস্তুতি রাখতে অসুবিধা কোথায়? আমাদের প্রস্তুতি রাখতে কোনো অসুবিধা নেই। সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, তাদেরকে আসলে ট্রেন করা হয়, তাদেরকে মানে যথাযোগ্য সম্মানে এবং সম্মানিতে রাখা হয়, কারণ দেশের একটা অস্থিতিশীল পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে যেন তারা কাজে আসতে পারে। কিন্তু সেই রকম কোনো পরিস্থিতি কি তৈরি হতে যাচ্ছে? আমি এই কথাটি আরো বেশি জোর দিয়ে বলছি বিকজ এই ধরনের সিচুয়েশনে সাধারণত পার্লামেন্ট বসে এবং পার্লামেন্টের মধ্যে রাজনৈতিক দলগুলোর আলোচনা হয়। এদিকে আমরা এমন একটি সরকারের মধ্যে দিয়ে এই মুহূর্তে যাচ্ছি যেই সরকারটি নিজেদের মধ্যেই কোনো মানে সামঞ্জস্য নেই। পররাষ্ট্র উপদেষ্টা বলছেন এক কথা, তো প্রেস সচিব বলছেন আরেক কথা। আলাদা করে সেটি নিয়ে কথা বলবো। শরীফ ভাই, আপনি কি মনে করেন প্রধান উপদেষ্টার এই বক্তব্য, উনি সরকার প্রধান এবং উনি যেন তেন সরকার প্রধান না, উনি নোবেল বিজয়ী মানুষ, পড়াশোনা জানা, যার ইন্টারন্যাশনাল কানেকশন সাংঘাতিক রকমের ভালো বলে আমরা জানি। ফলে প্রফেসর ইউনূস যখন একটি সশস্ত্র বাহিনীর প্রোগ্রামে গিয়ে এই কথা বলেন যে প্রস্তুতি থাকতে হবে, ভারত পাকিস্তান যুদ্ধ হই হই করছে, গুঞ্জন হচ্ছে, যে কোনো সময় ছাড়িয়ে যায়, ফলে সেটি এক ধরনের কোনো বার্তা দেয় কিনা? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, সাথের আলোচকদেরকে শুভেচ্ছা। আজকে তার এই বক্তব্যটা আমার কাছেও বেশ শঙ্কা তৈরি হয়েছে, উৎসুক তৈরি হয়েছে। তার জায়গা থেকে এই ধরনের একটা তথ্য দেওয়া এবং খুব গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রামে অংশগ্রহণ করে, তো এই যে যুদ্ধটা কি বাইরের কারোর সঙ্গে নাকি ভেতরের নিজেদের মধ্যে নিজেদের? আমাদের আভ্যন্তরীণ পরিস্থিতিগুলো সমাজকে যেভাবে প্রতিনিয়ত আমরা বিভক্ত করে ফেলছি এবং আমাদের এখানে এখন আর কেউ কারো প্রতিদ্বন্দ্বী না, আমরা দেখাচ্ছি কাজের ভেতর থেকে আমরা সবাই সবার শত্রু। আইন নিজেদের হাতে তুলে নিচ্ছি, আইনের প্রতি আমাদের কোনো শ্রদ্ধা নেই এবং আমরা অপরাধীকে দমনের ক্ষেত্রে যে ধরনের আইনি পদ্ধতিতে অগ্রসর হওয়া দরকার আমি দেখতে পাচ্ছি যে এখানে প্রতিশোধ পরায়ণতা ভয়ঙ্কর আকার ধারণ করেছে এবং এটি কোথাও কোথাও রাষ্ট্রের পক্ষ থেকে প্রমোট করা হচ্ছে এবং এর ভেতর থেকে সমাজের মধ্যে যে অস্থিরতা কমানোর যে উদ্যোগ থাকা দরকার রাষ্ট্রের পক্ষ থেকে সেটি আমি দেখছি না। গণঅভ্যুত্থান পৃথিবীর বিভিন্ন জায়গায় হয়, আমাদের এর আগে এই দক্ষিণ এশিয়ায় শ্রীলঙ্কায় একটা পরিবর্তন হয়েছে, যদিও আমাদের যতটুকু স্যাক্রিফাইস করতে হয়েছে, আমাদের এখানে জানমালের যতটুকু ক্ষতি হয়েছে শ্রীলঙ্কায় তার থেকে অনেক কম। কিন্তু আপনি যদি খেয়াল করে দেখেন যে তারাও সেখানে একটা দীর্ঘদিনের একটা জগদ্দল পাথরকে তারা সেখান থেকে কিন্তু পরাজিত করেছে। এরপরে তারা মনোযোগী হয়েছে তাদের নিজস্ব রাজনীতিকে তৈরি করা, অর্থনীতিকে জায়গায় ফিরিয়ে আনা, সামাজিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা। শ্রীলঙ্কায় যারা পালিয়ে গেছে তাদের মধ্যে তাদের সমস্ত নেতাকর্মী কি দেশ থেকে পালিয়ে গেছে? না। কিন্তু আপনি কি সেখানে এই যে মব জাস্টিস, মব ট্রায়াল এবং মব ভায়োলেন্সের যে শব্দটা আমি ব্যবহার করি না কেন সেগুলো কি আপনি কোনো জায়গায় দেখতে পাচ্ছেন? না। তার মানে কি এই যে আমার এখানে জুলাই অভ্যুত্থানে যারা ঘোষণা দিয়ে তাদের ছাত্র সংগঠনকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিল তাদেরকে কি আমি আইনের মুখোমুখি দাঁড় করাবো না? অবশ্যই করাবো, 10 বার করাবো, 70 বার করাবো। কিন্তু এটিকে ব্যবহার করে সমাজের মধ্যে যে আইনের শাসনের বিপরীতে শাসকের আইনকে এস্টাবলিশ করার যে প্রবণতা গত 9 মাস ধরে আমি কিন্তু এটি বন্ধ করার এখন পর্যন্ত চেষ্টা করছি না। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি
রাষ্ট্রের যারা সর্বোচ্চ দায়িত্বে আছেন তাদের পক্ষ থেকে বলা হচ্ছে আর মব ভায়োলেন্স অ্যালাউ করব না। তার অর্থ হচ্ছে আপনি এর আগে অ্যালাউ করেছেন। আমি তো দেখতে চাই আওয়ামী লীগ যেহেতু রাষ্ট্র ক্ষমতায় থেকে এই অন্যায় গণহত্যার সাথে জড়িত ছিল, তাকে রাজনৈতিকভাবে আপনি যেমন সাংগঠনিকভাবে আইনের মুখোমুখি দাঁড় করাবেন, এই ঘটনাগুলোর সাথে যারা জড়িত ছিল তাদেরকেও আইনের মুখোমুখি দাঁড় করাবেন। এটি হচ্ছে আমার প্রথম প্রত্যাশা। আমি এই জায়গাটায় দেখতে পাচ্ছি যে দল বড় করার জন্য আওয়ামী লীগকে নানাভাবে প্রমোট করা, তাদেরকে দলের মধ্যে নিয়ে আসার যেমন চেষ্টা হচ্ছে, আবার আপনি সারাদিন প্রসিডিউর মেনটেন না করে, যথাযথ পদ্ধতি অবলম্বন না করে আপনি ছায়ার পেছনে দৌড়াচ্ছেন। তার ভেতর থেকে আমি দেখতে পাচ্ছি আপনি আমার একদিকে আবেগ ইমোশন নিয়ে খেলছেন, অন্যদিকে নানা কায়দায় এদেরকে রাজনীতিতে পুনর্বাসন করার চেষ্টা করছেন। জি শরীফ ভাই, একটু থামাই আপনাকে। আদিব, আপনার কাছে সরাসরি প্রশ্ন হচ্ছে যে রুমিন আপা প্রধান উপদেষ্টা আজকের বক্তব্য, সেটি একটি জায়গা, সঙ্গে আমি আপনার সঙ্গে আরেকটি বিষয় জানতে চাই। মানবিক করিডোর নিয়ে যে বিতর্কটা, এটা কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যম এএফপিকে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অ্যাম্বাসেডর খলিল রহমান তিনি কিন্তু নিশ্চিত করেছেন যে বাংলাদেশে এটা নীতিগতভাবে সম্মত। তার মানে আমরা মানবিক করিডোরটা দিচ্ছি মিয়ানমারের রাখাইনে জাতিসংঘের তত্ত্বাবধানে খাদ্যদ্রব্য পৌঁছানোর জন্য। তার বেশ কিছু শর্তের কথা আমরা জানি। বিপদটা হচ্ছে এইটাকে আপনারা কিভাবে দেখেন, একটি মানবিক করিডোর দেওয়া, এবং এইটা নিয়ে বিএনপি থেকে শুরু করে বেশিরভাগ রাজনৈতিক দল এটার বিরোধিতা করছেন, কারণ এই আলোচনাটা পার্লামেন্টে হওয়া উচিত। যেহেতু পার্লামেন্টে নাই, অন্তত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা উচিত ছিল, কারণ এটা একটা ইন্টারিম গভর্নমেন্ট। আপনারাও সেটা মনে করেন কিনা মানবিক করিডোর বিতর্কে? ধন্যবাদ আপনাকে এবং আমার সাথে বিজ্ঞ সহ-আলোচকরা আছেন এবং একই সাথে যারা দেখছেন সবাইকে নাগরিক পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা। প্রথমেই আপনি যে বিষয়টি বললেন যে মানবিক করিডোরের যে বিষয়গুলোতে আমরা যেটি দেখি যে এখানে গত বেশ কয়েক বছর ধরে তো মিয়ানমারে অশান্ত, এখানে অনেকগুলো পক্ষ আছে, আরাকান আর্মি, তারপরে হচ্ছে মিয়ানমারের জান্তা সরকার এবং এর বাহিরে আরও অনেক আরসা বা নানা ধরনের ফ্যাক্টর আছে। বিষয় যেটি হচ্ছে যে প্রথমত সরকারের মধ্য থেকে যে জিনিসটি খুবই অপ্রত্যাশিত এবং খুবই দুঃখজনক, সেটা হচ্ছে যে সরকারের ভিতর আমাদের কাছে মনে হচ্ছে রাজনৈতিক এবং ভূরাজনৈতিক বিষয়গুলো সমন্বিতভাবে বিশ্লেষণ করে সিদ্ধান্তে পৌঁছানোর মতন লোকের খুব ঘাটতি মনে হচ্ছে। অনেক লোক তো, এবং সেটির কারণটি হচ্ছে যে আপনি দেখেন যেখানে পররাষ্ট্র সচিব বলেছে নীতিগত সিদ্ধান্ত, পররাষ্ট্র উপদেষ্টা বলেছে নীতিগত সিদ্ধান্ত হয়েছে, আবার প্রেস সচিব এসে বলেছেন সিদ্ধান্ত হয়নি। মানে এখানে দুটি কারণ হতে পারে। একটি কারণ হতে পারে যখন রাজনৈতিক দলগুলো এটা নিয়ে প্রশ্ন তুলছেন তখন হয়তো প্রেস সচিব সেটার কাভার করার চেষ্টা করেছেন, ফলে এইটা খুবই একটি মেজর ইস্যুতে সরকারের দুই গুরুত্বপূর্ণ অংশের এই যে বক্তব্য, মানে বিপরীত বক্তব্য, এটা খুবই হতাশজনক। এবং একই সাথে আমরা যেটা দেখি যে পুরো গভর্নমেন্টের, মানে এটা যদি আমি প্রশ্ন করি যে আসলে গভর্নমেন্টকে চালায়, তাহলে এই প্রশ্নটা আসলে অত্যুক্তি হবে না। কারণ আপনি দেখবেন প্রধান উপদেষ্টার যে পুরো প্রেসের যে একটা সেট আপ আছে 6 থেকে 7 জনের, তারা এক সময় এক এক রকম ডিরেকশন দিচ্ছেন, উপদেষ্টারা তারা তাদের মতন করে বলতেছেন, এক উপদেষ্টা কি বলছেন আরেক উপদেষ্টার হচ্ছে সেটার খোঁজ থাকছে না, সে এই বিষয়ে কি কমেন্ট করছেন। ফলে এই যে নানাবিধ হচ্ছে যে সমন্বয়হীনতা, এটা খুবই আমাদের জন্য খুবই হতাশজনক। মানবিক করিডোরের বিষয়ে যে বক্তব্য সেটি হচ্ছে যে দেখেন, ভালো কাজও অনেক সময় অন্যের কনসার্ন না নেওয়ার ফলে সেটা কিন্তু খারাপ হতে পারে, বুমেরাং হয়। আবার সবাই মিলে সম্মিলিতভাবে যদি খারাপ বা বিপদের সিদ্ধান্ত নেয় তখন সম্মিলিতভাবে কিন্তু সেটাকে আবার ওভারকাম করা যায়। অন্তর্বর্তী সরকারের প্রথমে উচিত ছিল যে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে, এবং তারা যেভাবে স্টেটমেন্ট দিয়েছিল যে রোহিঙ্গা প্রত্যাবর্ষণের তারা চেষ্টা করবে, জাতিসংঘের মহাসচিবকে নিয়ে আসলো। এর পরবর্তীতে ছিল সকল রাজনৈতিক দলগুলোর যেভাবে ভিতরে যেভাবে সংস্কার নিয়ে হচ্ছে, যেভাবে ঐক্যমত কমিশন করছে রাষ্ট্রের বিভিন্ন ছোট ছোট বিষয়গুলো। ফলে আন্তর্জাতিক এরকম একটা গুরুত্বপূর্ণ ইস্যুর জন্য আগে উচিত ছিল সকল রাজনৈতিক দল, শুধু দল না, এখানকার যারা ভূরাজনৈতিক বিশেষজ্ঞ আছেন, এক্সপার্টিজ আছেন, তাদের সাথে বসে একটা সম্মিলিতভাবে একটা সিদ্ধান্ত, একটা কনসেনসাস তৈরি করা। তাহলে যেটা হতো কি, যে সবাই যেহেতু কনসার্ন থাকতো, ফলে এটা যদি বিপদও হতো এটাকে কিন্তু সবাই ঝাঁপিয়ে পড়তো। এই যে সমন্বয়হীনতাটা, এটা আমাদের জন্য খুবই
ক্ষতিকর হবে। আর পৃথিবীর ইতিহাসে দেখা গেছে যতগুলোই মানবিক করিডোর হয় দিন শেষে এটা অনেক সময় মানবিক আর থাকে না, এটা যারা দেয় ওই যে একটা কথা আছে না যে ধরেন ঝিনুক তো আলটিমেটলি কষ্ট করে মুক্তা ফলায়, কিন্তু আবার দিন শেষে তার এটার জন্য ক্ষতি হয়। তো মানবিক করিডোর বাংলাদেশ দিবে, কিন্তু এইটার সাফার আবার বাংলাদেশকে কত বছর পোহাতে হবে কিংবা নানাবিধ প্রশ্ন থেকে যায়। 2018 সালে আমরা যেটা দেখলাম যে রোহিঙ্গাদের মানবিক কারণে আপনার হচ্ছে আশ্রয় দেওয়া এবং পরবর্তীতে হচ্ছে নানা ধরনের হচ্ছে সেটা নিয়ে এখন আন্তর্জাতিক জায়গায় আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের এখন সময় উচিত, বাংলাদেশের মানুষ খুবই আত্মমর্যাদা সম্পন্ন, এখানে বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্কটা অবশ্যই বাংলাদেশের মানুষের মর্যাদা এবং সমান হতে হবে। শুধুমাত্র এখানে একটা পয়েন্ট সেটা হচ্ছে যে প্রতিবেশী রাষ্ট্র কিংবা পরাশক্তি রাষ্ট্রগুলোর স্বার্থ বিবেচনা করে, সেটা দিল্লি হোক, সেটা ওয়াশিংটন হোক, সেটা বেইজিং হোক, সেটা রাশিয়ার মস্কো, যে রাষ্ট্রেরই স্বার্থ হোক না কেন, কোনো দেশের স্বার্থের সাথে এলাই না হয়ে বরং বাংলাদেশের জনগণের স্বার্থ, স্বাধীনতার স্বার্থ, সার্বভৌমত্বের স্বার্থের দিকে লক্ষ্য রেখে আমাদেরকে সম্মিলিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আজিব, একটা বিষয় খুব ইন্টারেস্টিং, মানে অনেকদিন পর এনসিপির কোনো দায়িত্বশীল নেতা সরকারের কোনো একটা সিদ্ধান্তের সমালোচনা করলেন। সাম্প্রতিক সময়ে এরকম ঘটনা আমার চোখে অন্তত পড়ে না, আমার ভুল হতে পারে। এখান থেকেই আর একটা প্রশ্ন আসে, যেহেতু নির্বাচনের একটা ডামাডোল চলছে এবং পাবলিক পারসেপশন হচ্ছে যে নির্বাচনে এনসিপি যাবে বা তারা একটা বড় শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে, প্রতিদ্বন্দ্বী শক্তি, এবং এনসিপিতে বেশ কিছু কোন্দলের ঘটনাও আজকে আমরা দেখেছি। আপনি যদি বগুড়ার ঘটনা দেখেন, আজকে সার্জিচের উপস্থিতিতে সেখানে হট্টগোল হয়েছে। সরকারের একজন রানিং উপদেষ্টার বিরুদ্ধে তার এলাকায় আজকে বিক্ষোভ মিছিল হয়েছে, আমি কুমিল্লার কথা বলছি। ফলে আপনারা এতদিন বিএনপিকে টেম্পো স্ট্যান্ড ইত্যাদি ইত্যাদি নানা ধরনের তকমা দিয়েছেন, বলেছেন বিএনপি বড় দল, তারা চাঁদাবাজির অভিযোগ করে। আপনাদেরও কোন্দল হচ্ছে, এই কয় মাস হলো, 3 মাস হচ্ছে দলের বয়স আজকে। এনসিপির কোন্দলে আসলে ইস্যু কি, সেই প্রসঙ্গে আমরা কথা বলবো দর্শক, তার আগে ছোট্ট একটা বিরতি। আরেকবার আমন্ত্রণ 24 ঘন্টায়। আমরা সমসাময়িক বিষয় নিয়ে কথা বলছি। এনসিপি নেতা আরিফুল ইসলাম আদিব আছেন আমার সঙ্গে। আদিব, যেটা বিরতির আগে বলছিলাম, এনসিপিতেও কি অন্তর্কোন্দল, মানে সার্জিসের আজকের সভার কথা যদি বলি, কিংবা কুমিল্লায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এলাকায় তার বিরুদ্ধে বিক্ষোভ, এবং এগুলো আসলে কেন হচ্ছে? বিষয়টা হচ্ছে যে সার্জিস যেহেতু বগুড়ায় গিয়েছেন এবং আমাদের পার্টিরও গুরুত্বপূর্ণ সে মুখ্য সংগঠক পুরো উত্তর অঞ্চলে, সে বিষয়টা আমি বলতে পারবো। কিন্তু উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি সরকারের একটা জায়গায় আছেন, তার জায়গা থেকে তার লোকাল এরিয়া তিনি কিভাবে ওখানে ওয়ার্ক করতেছেন কিংবা ওখানের কিছু, এটা একটু বলাটা আমাদের জন্য মুশকিল। বগুড়ায় যেটি হয়েছে যে বগুড়া তো স্বাভাবিকভাবে ঐতিহাসিকভাবেই জাতীয়তাবাদী শক্তির একটা বড় জায়গা, সেখানে আমাদের পূর্বের একজন কেন্দ্রীয় নেতা ছিলেন যাকে কিছুদিন আগে অব্যাহতি দেওয়া হয়েছে। তা আমি কিছুক্ষণ আগে ওই যে গাজী সালাউদ্দিন তানভীর ভাই, তাকেও তার বাড়ি বগুড়া আর কি, পাঠ্যপুস্তক, হ্যাঁ, তাকেও হচ্ছে অব্যাহতি দেওয়া হয়েছে। তো এখন এখানের সমস্যাটা আসলে এখনো পর্যন্ত আমাদের সঠিক তদন্তটা করা হয় না, হয়তো বা ইন্টারনালি নিজেদের ভিতরে একটা মনস্তাত্ত্বিক দূরত্ব হইতে পারে, অথবা যেহেতু তিনি বগুড়ায় অনেকদিন ধরে হয়তো বা ওখানে কাজ করছেন তানভীর ভাই, হয়তো বা তার অব্যাহতির প্রাপ্তিতে তার অনুসারীরাও কিছু এটা পুরোপুরি একটা অনুমান বা হচ্ছে আশঙ্কা করছি, কারণ এখন পর্যন্ত আমাদের এটি নিয়ে পুরোপুরি ওই জায়গার যারা দায়িত্বশীল আছেন, অন্যান্য বিশেষ করে সাকিব মাহাদি ভাই আছেন ওখানে, যারা আমাদের কেন্দ্রের পক্ষ থেকে কাজ করছেন, বগুড়ায় যারা অন্যান্য নেতৃবৃন্দ আছেন, তাসিন রিয়াজ ভাই, তাদের সাথে সামগ্রিকভাবে কথা বলে মূলত এটা দলের জায়গার থেকে আর কি আপনার কোনো একটা সিদ্ধান্ত নেবে। তবে এটি বগুড়া মূলত এই জায়গাটি করছে, আরও 2-1 জায়গায় খুব করছে। তবে এটা খুব বেশি আমি যেটি বলবো যে দলীয় অন্তকোন্দল হিসাবে না। এখানে আমি গতকালকেও শরীফ ভাইয়ের সাথে একসাথে যাওয়ার সময় রাতে আলাপ করেছিলাম, সেটা হচ্ছে যে দেখেন বৈষম্য বিরোধী যখন প্ল্যাটফর্মটি হয়েছে, এখানে কিন্তু দলকে কোন দল করে কিংবা কোন দলের সাথে অ্যালাইনমেন্ট সেই হিসাবে কিন্তু কমিটি নেওয়া হয় না। অর্থাৎ যখন আপনার পুরো জেলা পর্যায়ে বৈষম্যের কমিটি বা যারা আন্দোলনের সামনে ছিল, এরা অধিকাংশই কোনো না কোনো রাজনৈতিক সংগঠনের সাথে কিন্তু অ্যালাই ছিলেন। সেখানে ধরুন ছাত্র দলের নেতৃবৃন্দরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, শিবিরের সাথে সংশ্লিষ্ট বামপন্থী কিংবা ছাত্র অধিকার পরিষদ সব
সংগঠন এবং নিরপেক্ষ অনেকে দেখছেন। ফলশ্রুতি যেটা হচ্ছে যে বৈষম্যের স্টেকে মানে বৈষম্যের অংশীদারিত্বের মধ্যে ছাত্রদল থেকে শুরু করে সবারই আছে। কিন্তু আমরা যেটা যখন এটা রাজনৈতিক দল আকারে আলাদা প্ল্যাটফর্মে হাজির হয়েছি, এই আলাদা প্ল্যাটফর্মে হাজির হওয়ারও একটা কারণ আছে, কারণ আমরা মনে করি বৈষম্যটি এটি সর্বজনীন প্ল্যাটফর্ম, এখানে সবাই সর্বজনীন এটা জুলাই ডে কাজ করবে। কিন্তু আমাদের মধ্যে থেকে যারা রাজনৈতিকভাবে করে কাজ করতে আগ্রহী তারা আলাদা দল হিসাবে আমরা আবির্ভূত হয়েছি। ফলশ্রুতিতে যেহেতু বৈষম্যর ব্যানারে সকল রাজনৈতিক সংগঠন বা অন্যান্যদের ওখানের উপস্থিতি আছে, ফলশ্রুতিতে দেখা গেছে যে রাজনৈতিক মাঠে যখন আমাদেরকে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথেও, যেহেতু এটা একটা কম্পিটিশন বলেন কিংবা হচ্ছে রাজনৈতিকভাবেই হচ্ছে আমাদের একসাথে কিংবা হচ্ছে মাঠে পথে এগোতে হচ্ছে, ফলশ্রুতিতে বিভিন্ন জায়গায় সমস্যাটার ক্ষেত্রে দেখা গেছে যে সে বৈষম্যর বিরোধী ধরেন যুগ্ম আহ্বায়ক, কিন্তু দেখা গেছে যে ধরেন হয়তো ছাত্রদলের সাথে তার সংশ্লিষ্ট কিংবা শিবিরের সাথে তার সংশ্লিষ্ট কিংবা হচ্ছে বামপন্থী সংগঠনের সাথেও এরকম সংশ্লিষ্ট। ফলশ্রুতিতে এই যে নানামুখী আদর্শের লোকজন একই একটা প্ল্যাটফর্মে থেকে অনেক সময় দেখা যাচ্ছে যে সে কমিটিতে আসতে যাচ্ছে, তাকে ধরেন চিন্তা করছে যে পরিষ্কার আপনার বুঝতে পারছেন এই জায়গাটাতে মূলত যদি একটু অ্যানসার করেন যে আপনারা কি এখন নিয়মিত সরকারের সমালোচনা করবেন, কারণ সরকার প্রধান যিনি তিনি বলেছিলেন যে তার নিয়োগকর্তা আপনারা, ফলে আপনাদেরকে মানে ঠাট্টা মশকরা করে হলেও লোকজন এক ধরনের সরকারি দল ভাবতে এতদিন না। এখানে মুশকিল যেটা হচ্ছে যে আসলে সরকারি দল হিসাবে না, এটা মূলত রাজনৈতিক ভাবে বিশেষ করে পুরো সরকারের জায়গা থেকে তারা বলেছে যে আসলে ছাত্ররা তাদের নিয়োগকর্তা, আবার পুরো সরকার পতনটাও হচ্ছে আপনার একেবারে তৃণমূল থেকে সব জায়গায় যে ছাত্রদের নেতৃত্বে সরকারের পতন হয়েছে, এইভাবেই একটা ইন জেনারেল হচ্ছে একটা পার্সপেক্টিভ যেটা এস্টাবলিশড। ফলশ্রুতি যেটা হচ্ছে সরকারের যত ধরনের দায় কিংবা হচ্ছে আপনার অসুবিধা কিংবা জটিলতা তৈরি হয় সেটা বাই ডিফল্ট হচ্ছে আপনার ছাত্রদের উপরে অটোমেটিক চলে আসে। কিন্তু আলটিমেটলি সরকারের এখানে নানা ধরনের পক্ষ আছে। সরকার এখানে একটা পাওয়ার সেন্টার কাজ করতেছে না, সরকারের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর পাওয়ার সেন্টার আছে, এখানে আন্তর্জাতিক বিভিন্ন লবি আছে, সরকারের মধ্যে নানা ধরনের যারা প্রশাসন, আইন শৃঙ্খলা কিংবা হচ্ছে মিলিটারি নানা ধরনের পাওয়ার হোল্ডার আছে। ফলশ্রুতিতে আপনার শুধুমাত্র এককভাবে শিক্ষার্থীদের সরকার কিংবা হচ্ছে এইভাবে ফ্রেমিং করাটা আসলে। শরীফ ভাই আপনার কাছে একটু আসতে চাই, আপনারা বিএনপির সঙ্গে একটা বৈঠক করলেন, আপনার মূল দল যেটি কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ, এবং সেই বৈঠকের পরে আপনার দলের সাধারণ সম্পাদক বললেন এটা একটা অনানুষ্ঠানিক বৈঠক। একই দিনে আবার বিএনপি আরেকটি দলের সঙ্গে বৈঠক করছে, সেটা আনুষ্ঠানিক বৈঠক। অনানুষ্ঠানিক বৈঠক বললে আসলে নানান ধরনের শঙ্কা কাজ করে, এটা আসলে কি ধরনের আনুষ্ঠানিক বৈঠক? তার কদিন আগে আপনার দলের দুজন সিনিয়র নেতা রাশিয়া থেকে ঘুরে আসলেন, এবং আপনি জানেন এখন পুরো এই এলাকার পরিস্থিতিও জানেন, ফলে এই আনুষ্ঠানিক বৈঠকের বার্তা আসলে কি? আপনারা কি বিএনপির সঙ্গে আসন ভাগাভাগি বা এরকম কিছু করে ফেললেন কি? ধন্যবাদ। প্রথমত হচ্ছে যে আমি আসলে একজন কর্মী বা সমর্থক বলতে পারেন, তার সেই পজিশন থেকে যতটুকু অবজারভেশন, এবং আপনাকে আমি পরিষ্কার করে বলতে পারি বাংলাদেশের বামপন্থীদের যে জোটটি আছে, সিপিবি, বাসদ সহ অন্যান্য দলগুলো, তারা তাদের নীতির জায়গায় যে পরিবর্তনগুলো তারা চায় রাজনীতি, অর্থনীতি এবং সমাজ জীবনে, এই পরিবর্তনের আকাঙ্ক্ষার থেকে তাদের যে দীর্ঘদিনের লড়াই, এই লড়াইয়ের মধ্যে তারা কখনো আসন ভাগাভাগির রাজনীতির মধ্যে যায়নি। আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা আমাদের যতটুকু শক্তি ছিল সেই শক্তি নিয়ে আমরা লড়াই করেছি, নির্যাতিত হয়েছি, আমাদের অনেক কর্মীরা জেলে গেছেন, এখনও আমাদের অনেকেই আন্দোলনে আছে, সংগ্রামে আছে। গতকালকেও রিকশাওয়ালাদের পক্ষে কথা বলার জন্য চট্টগ্রামে আল কাদেরের জয়কে গ্রেপ্তার করা হয়েছে ৭৪-এর বিশেষ ক্ষমতা আইনে, বাসদের কর্মী। এর আগে নারায়ণগঞ্জে একজন শ্রমিক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে, গাজীপুরে সিপিবির একজন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা লড়াইয়ের মধ্যে আছি। বিএনপির নীতি, বিএনপির কর্মসূচির সাথে আমাদের একটা বড় রকমের পার্থক্য আছে। তবে রাজনীতির যে পরিবর্তনটা হয়েছে ৫ তারিখের পরে, আমি মনে করি যে এই জায়গাটায় একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরে যাওয়ার লক্ষ্যে আমরা, যেহেতু বিএনপিকে তো শত্রু দল হিসেবে কখনো ঘোষণা করিনি, সুতরাং রাস্তায় অথবা চায়ের টেবিলে আলোচনা হতেই পারে। যুদ্ধ পরিসমাপ্তি ঘটে কিসের মাধ্যমে? আলোচনার টেবিলে। এবং আপনি দেখছেন যে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যে যুদ্ধ, সেই যুদ্ধ নিয়ে তারা কিভাবে পরিসমাপ্তি ঘটাবে, তারা আলোচনার টেবিলে বসছে।
গাজা ইস্যুতে ফিলিস্তিন এবং ইসরায়েলরা আলোচনার টেবিলে বসছে। বিএনপি যেহেতু আমার রাজনৈতিক শত্রু না, প্রতিদ্বন্দ্বী বলতে পারেন, সুতরাং বিএনপির সাথে আমি আলোচনায় বসতেই পারি। কিন্তু আমাদের সোসাইটিতে অনানুষ্ঠানিক কেন বলছে? অনানুষ্ঠানিক এই কারণে যে আমাদের একটা যেহেতু জোট আছে, বাম গণতান্ত্রিক জোট, এবং আমরা কতগুলো নীতি কর্মসূচি নিয়ে এই জোটটাকে অগ্রসর করার চেষ্টা করছি। এবং এই মুহূর্তে আমরা বিএনপির সাথে যে আলোচনাগুলো হয়েছে সেই আলোচনাগুলো নিয়ে এসে জোটের মধ্যে কথা বলবো। এবং বাম গণতান্ত্রিক জোট আওয়ামী লীগের সাথে যেভাবে সিট ভাগাভাগির রাজনীতিতে যায়নি, বিএনপির সাথে আমার ধারণা এবং আমাদের সেন্টিমেন্টটা হচ্ছে এই যে আমরা সিট ভাগাভাগির রাজনীতিতে যাব না। কেন? কারণ হচ্ছে রাজনীতিতে আমরা একটা ধারা প্রতিষ্ঠা করতে চাই এবং আমাদের প্রায়োরিটি হচ্ছে গরিব মানুষের স্বার্থ। এবং আপনি এখন পর্যন্ত দেখবেন বাংলাদেশের পলিটিক্সে দেশের বিভিন্ন জায়গায় শ্রমজীবী গরিব মানুষের স্বার্থ নিয়ে যতটুকু কথা হচ্ছে এই জোটগুলো, এই দলগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে, এবং আমরা এটিকে কন্টিনিউ করব। আমরা হয়তো আবার বসবো, কিন্তু এটিকে কেন্দ্র করে যে ধরনের অপপ্রচার, যে ধরনের গুজব, সোশ্যাল মিডিয়ায় যে ধরনের আক্রমণ, সেগুলো যদি কন্টিনিউ কেউ করেও তারপরেও আমরা মনে করি দেশের প্রয়োজনে একটা নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন, গণঅভ্যুত্থানের খুনিদের বিচার, আহতদের চিকিৎসা এবং বাংলাদেশকে কেন্দ্র করে এখন যে সাম্রাজ্যবাদী এবং উগ্র ধর্মান্ধ গোষ্ঠীর যে ষড়যন্ত্র, তার আগ্রাসন থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য আমরা প্রয়োজনে আরো অনেক দলের সাথে কথা আলোচনা করবেন। রুমিনা আপা, আজকের একটা ঘটনা, খুবই একটা ফোন কল খুবই ভাইরাল হয়েছে 52 সেকেন্ডের, আপনি নিশ্চয়ই সেটি শুনেছেন। কুড়িগ্রামের রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক আনিসুর রহমান, তিনি কুড়িগ্রামের রাজারহাট স্কুল অ্যান্ড কলেজের আইসিটি বিষয়ের সহকারী শিক্ষক রুবেল মিয়াকে শাসাচ্ছিলেন। আমি একটু পড়ি। কলেজে টানি ছিঁড়ি ফেলবো, একবারে টানি ছিঁড়ি ফেলবো, তোমার চেনো আমাকে, তুমি এ চেনো, খুব পাওয়ার দেখো, একবারে নিশ্চিহ্ন করে দেবো তোমাকে, চেনো বিএনপিকে, তোমার নামে মামলা দেও, আমি থানায় যাই, ওখানে লিখবো, ওয়াকে অ্যারেস্ট করে দিও, তারপর আমি আসবো। ফলে এটা হচ্ছে উপজেলা বিএনপির আহ্বায়ক বা সভাপতি নিশ্চয় নেয়, সেই জন্য আহ্বায়ক, তিনি একজন স্কুল শিক্ষককে বলছেন। বিএনপি অনেক বড় দল, এ ধরনের অনেক ঘটনায় আমরা আপনাদেরকে তড়িৎ সিদ্ধান্ত নিতে দেখেছি। আমি খুবই নিশ্চিত এই ঘটনায় হয়তো সিদ্ধান্ত নেওয়া হবে, সেটি আমার প্রশ্ন না। আমার প্রশ্ন হচ্ছে নেতাকর্মীদের এই যে এক ধরনের ক্ষমতা প্রদর্শন, এবং নিশ্চিতভাবে এটা দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত না আপা, সেটা আমরাও বুঝি, এইটা আসলে কিভাবে সামলাবেন? দেখুন, বিএনপি ডে 1 থেকে তার মেসেজটা খুব স্পষ্ট করে বলেছে। কি বলেছে? বিএনপি কিন্তু অস্বীকারের সংস্কৃতির দিকে যায়নি। আপনি দেখেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডিনায়াল মোডে নাই, একদম না। এটা কিন্তু একটা বিরাট পজিটিভ চেঞ্জ। আমরা সবসময় আমরা দেখেছি এক ধরনের ডিনায়াল মোড, যে না, ও আমাদের দলের না, কিংবা আমাদের দলে অন্য দল থেকে এসে জুড়ে বসেছে, এগুলো কথা কিন্তু আমরা কেউ বলিনি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি ওয়াদা করেছেন যারাই এ ধরনের অপকর্মের সঙ্গে যুক্ত থাকবে দল থেকে দেন অ্যান্ড দেয়ার বহিষ্কার, এবং 3000-এর উপরে এর এখন পর্যন্ত বহিষ্কার হয়েছে। আমি নিজের দলের এই ধরনের কথা আমি নিজে মিডিয়াতে বলেছি। এটা কিন্তু আরেকটা নিউ এক্সাম্পল যেটা আমরা বিএনপি দল হিসেবে সেট করেছি, এবং আমরা কোনো লুকোছাপার মধ্যে যাইনি, আমরা কোনো অস্বীকারের মধ্যে যাইনি। আমি দলের একজন দায়িত্বশীল পদে থাকা মানুষ, আমি মিডিয়াতে বলেছি যে ধরনের ঘটনা ঘটছে এবং বিএনপি তড়িৎ পদক্ষেপ নিচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই যে এগুলো তো ফৌজদারি অপরাধ, তাই না? কাউকে ভয় দেখানো, চাঁদাবাজি, কেন শুধু সাংগঠনিক ব্যবস্থা? কেন শুধু সাংগঠনিক? তাহলে দেশে কি একটা সরকার নাই? এলাকাতে কি পুলিশ নাই? তারা কি ব্যবস্থা নিচ্ছে মিশু? আমি যদি বলি এই ঘটনাগুলো ঘটতে দেওয়া হচ্ছে, ঘটনাগুলোকে কেউ কোনো মহল হয়তো নীরবে উৎসাহিত করছেন কোনো বিচারের মধ্যে না যেয়ে, বিকজ তারা বাংলাদেশে একটা বিরাজনীতিকরণ চাইছেন। এই প্রশ্ন যদি আমি সাহস দেখাবে উপজেলা বিএনপির আহ্বায়কের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে, অন্তত উপজেলা পর্যায়ে? সেই সাহস না আমরা নতুন বাংলাদেশ, আমরা না নতুন বাংলাদেশ রচনা করতে চলেছি। আমরা নতুন সংবিধানের কথা বলি, নতুন বন্দোবস্তের কথা বলি, নতুন পুলিশের কথা বলি, নতুন প্রশাসনের কথা বলি, নতুন সরকারের কথা বলি, নতুন ধারার রাজনীতির কথা বলি। তাহলে এই ওসি কেন পারবে না? যেখানে এই ওসি জানে যে দল ইটসেলফের একটা গ্রিন সিগন্যাল আছে, আমাদের দলের জনাব তারেক রহমানের নেতৃত্বই তো চূড়ান্ত, এর ওপরে তো আর কেউ বলবার নাই বাংলাদেশে, তাই না? সো তিনি যখন বলছেন যে
আমি তাকে বহিষ্কার করছি, মানে দল তাকে বহিষ্কার করছে, এবং তিনি বলছেন যে আমি যদি রাষ্ট্র ক্ষমতা যাই বা দল মানে দেশ পরিচালনার দায়িত্বে যাই, নির্বাচিত হয়, এই প্রতিটি ঘটনার আমরা ফৌজদারি ব্যবস্থা নেব, এবং সেই সময় যদি কোনো নতুন ঘটনা ঘটে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে গেলে আমরা রাষ্ট্রকে মানে বাধ্য করব যেন ফৌজদারি ব্যবস্থা নেওয়া হয়। এরকম গ্রিন সিগন্যাল যখন টপের কাছ থেকে আসে, একদম টপ, আপনি বলতে পারবেন না যে এটা মাঝ পর্যায়ের কোনো নেতা, নট ইভেন স্ট্যান্ডিং কমিটি, হি ইজ অ্যাবভ দ্যাট, হি ইজ দ্য চেয়ারপারসন। তো এই মানুষটির কাছ থেকে গ্রিন সিগন্যাল পাওয়ার পরও পুলিশ কার সিগন্যালে ব্যবস্থা নেয় না আপনি বলেন তো? এটা তো সন্দেহের জন্ম দেয়। কারণ এই যে আপনি শুরু করেছিলেন আপনার প্রশ্ন, যখন আপনি আমার ভাই আহদীপকে প্রশ্ন করছিলেন যে আপনারা বিএনপিকে টেম্পো স্ট্যান্ড নাম দিয়েছেন, আমরা তো সামাজিক যোগাযোগ মাধ্যমে হর হামেশা এসব প্রচারণা দেখছি। আমি যখনই নির্বাচন চাই, আমার দল যখনই নির্বাচন চায়, আমার মহাসচিব যখনই নির্বাচনের কথা বলে, সঙ্গে সঙ্গে নিচে কমেন্ট চলে আসে, এক দল গেছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়েছে, তারা এখন চাঁদা তোলায় টেম্পো স্ট্যান্ড থেকে এখন দেশ জুড়ে তারা ইয়ে করতে চায়। আপনারা দেখেছেন না এই কমেন্টগুলো? অসংখ্য। এবং এটাই হচ্ছে এখন তাদের একমাত্র পুঁজি, সরকারে যারা আছে এবং এই সরকারের ব্যাকিংয়ে যারা আছে, তাদের একটাই পুঁজি হচ্ছে রাজনৈতিক দলগুলোকে রাজনীতির মাঠ থেকে তকমা দিয়ে, ট্যাগিং দিয়ে, মানে আজে বাজে কথা বলে সরিয়ে দেওয়া। কারণ তাদের তো জনভিত্তি নাই, যেটার উপরে বেস করে তারা পলিটিক্সটা করবে। লাভটা কি বা অর্জনটা কি? আপা, ইলেকশন ডিলে করো, যতদিন পর্যন্ত না আরেকটা বিকল্প রাজনৈতিক দল ঘোষিত হয়, ইলেকশন ইয়ে করুক। আপনি আমাকে বলেন, আমাদের সরকার প্রধান বলছে কেউ তো তাদের যাওয়ার কথা বলছেন না। উনি যদি আল জাজিরা ইন্টারভিউটা দেখেন। থ্যাংক ইউ, আমি ওই জায়গাতেই আসছিলাম। আপনি আরো ব্যাকে যান, শুরু হলো কাকে দিয়ে? সার্জিস আলমকে দিয়ে, 5 বছর দেখতে চাই। তারপরে আসলো কে? ফরিদ আক্তার, আমরা কি নির্বাচিত নই? তারপরে আসলো কে? স্বরাষ্ট্র, যিনি বললেন মানুষ তো চায় আমরা 5 বছর থাকি, এমনকি আজীবন থাকি, এই কথাও আসে। তারপরে শেষমেশ আল জাজিরাকে যখন বললেন প্রধান উপদেষ্টা, মানুষ তো খুশি, মানুষ তো কেউ এই সরকার নিয়ে অসন্তুষ্ট নন। তার মানে কি? আমরা তো তার মানে বুঝি, তাই না? আমরা পলিটিক্স করি, আমরা মানুষের গালি খাই, আমরা আমাদের যুক্তি তুলে ধরি, আমরা আমাদের মাঠের আন্দোলন চালাই, আমরা আমাদের কর্মীদের সঙ্গে সকাল থেকে রাত পর্যন্ত কর্মী সভা করি। আমরা তো জানি যে একেবারে রুট লেভেলের মানুষটি কি চায়, কি ভাবছে। বিশ্বাস করেন মিশু, আমি 4 দিনের সফরে উত্তরাঞ্চলে গিয়েছিলাম, দিনাজপুর, রংপুর আর গাইবান্ধা। একটা মানুষ, প্রায় প্রতিটা সেমিনারে আমাদের 700 থেকে 1000 মানুষ ছিল, একদম কমন পিপল, আর আমার দলের নেতাকর্মী তো আছেই। একটা মানুষ প্রশ্ন করে নাই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হলে কি হবে বা এটা বিষয়টা কি। একটা মানুষ জানতে চায় না প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি ক্ষমতার ভারসাম্য। কেউ জানতে চায় না একজন ব্যক্তি বারবার প্রধানমন্ত্রী হলে সমস্যা কি। কেউ বলে নাই যে দলের প্রধান সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী ভিন্ন ভিন্ন ব্যক্তি হতে হবে। তাদের প্রশ্ন কি ছিল? তারা কিন্তু ভোট কবে না, তাদের প্রশ্ন ছিল আপনারা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যান, মানুষ কিন্তু এখন অনেক স্মার্ট মিশু, আপনারা শিক্ষায় কি করবেন, স্বাস্থ্যে কি করবেন, চাকরি সমস্যা সমাধানে কি করবেন, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, ভোটটা আপনারা কবে আনবেন এবং কিভাবে আনবেন, কি প্রক্রিয়ায় আপনারা ভোটের দিকে যাবেন। এবং নেতাকর্মীদের প্রশ্ন ছিল আমরা কোন টার্গেট সামনে রেখে প্রস্তুতিটা নেব। ভোটের কিন্তু একটা আলাদা প্রস্তুতি আছে, দলের একটা প্রস্তুতি থাকেই সবসময়, বড় দলগুলো থাকে, ব্যক্তির থাকে না। তো আমার তো একটা প্রস্তুতি আছে। তার মানে কি এই সংস্কার, আপনি যে প্রশ্নগুলো তুললেন এগুলো তো আসলে সংস্কারের প্রশ্ন। এই সংস্কারটা কে করবে? ধরেন বিএনপি বলছে যে নির্বাচিতরাই সংস্কার করবে, এমনকি সিপিবি বাসদের সঙ্গে যে বৈঠক, তারপরেও বেরিয়ে বলা হয়েছে যে সংস্কার বাস্তবায়নের বিষয়টি নির্বাচিত সরকারের উপরই ছেড়ে দিতে হবে। রুহিন হোসেন প্রিন্সকে আমি কোট করছি। তাহলে নির্বাচিত সরকার তো এতদিন ছিল, আপনি যে ফরম্যাটেই বলেন, ধরেন 2014 পর থেকে না হয় আমরা ধরে নিলাম এটি অনির্বাচিত চূড়ান্ত অর্থে, কিন্তু তার আগে তো আমরা একাধিক নির্বাচিত সরকার দেখেছি। সেই নির্বাচিত সরকারগুলো কতখানি সংস্কার করেছে, যেটার যুক্তিতে আদিবরা বলছে যে সংস্কার যতটুকু মৌলিক সংস্কার এই সরকারের করে যেতে হবে, সেই সংস্কার প্রসঙ্গে কথা বলবো আমরা। দর্শক, তার আগে আবারও বিরতি নিই। দর্শক স্বাগত আরেকবার। আপা, সংস্কার প্রসঙ্গে কথা বলছিলাম আমরা, নির্বাচিতরাই সংস্কার করবে এটা বিএনপি বরাবরই বলছে এবং সিপিবির সঙ্গে বৈঠকে সেই বিষয়ে আলোচনা হয়েছে। ফলে নির্বাচিত সরকার তো আমরা দেখেছি, আসলে খুব বেশি সংস্কার কি হয়েছে বা মানুষ কি সেই ভরসা পায়? আসলে আমরা এই মুহূর্তে সংস্কার বলতে যেই বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটা হচ্ছে সংবিধান সংস্কারের প্রশ্নটি। এবং সংবিধান সংস্কারের জন্য যেই
জায়গায় সংস্কার আনা প্রয়োজন সেই জায়গার বিষয়ে সবচেয়ে আগে কোন দলটি কথা বলেছে? বিএনপি। 2016 সালে ভিশন 2030-তে কথাগুলো বলা হয়েছে, আজ থেকে 9 বছর আগে। তারপরে তো 27 দফা 31 দফা আমরা দিয়েইছি। এবং আপনি যদি দেখেন যে নতুন কোনো সংস্কার বা নতুন কোনো উদ্ভাবন কিন্তু আমরা জুলাই অভ্যুত্থানের পরে দেখি নাই। মোটা দাগে আমরা যেই কথাগুলো বলেছিলাম সংস্কারের বিষয়ে সংবিধানে, সেগুলোই কিন্তু এখনো বলা হচ্ছে। 1, 2 হলো সংস্কার করবার জন্য তো আপনার ম্যান্ডেট দরকার হবে, এবং বিশেষ করে যদি আপনি সংবিধান সংস্কার করতে চান 142 অনুচ্ছেদ সংবিধানের স্পষ্ট বলে দিচ্ছে 2/3 মেজরিটি ছাড়া আপনি পারবেন না। 3 হচ্ছে মিশু, এখন আপনি সংস্কার করলেন, পরবর্তী যেই সরকারটি আসবে তারা সেই সংস্কার যদি না চায়, তারা কিন্তু লিগ্যাল ওয়েতেই সেটাকে অ্যামেন্ড করে চেঞ্জ করে ফেলতে পারে। তো এই সংস্কারটা করে কি লাভ হচ্ছে যদি আপনি পরবর্তীতে সেটাকে অটুট নাই রাখতে পারেন, তাই না? সেজন্যই তো ওনারা ওই যে গণ অধিকার কি বলে, গণভোটের কথা বলেন, কিংবা সংসদ নির্বাচনের আগে আরেকটা নির্বাচনের কথা বলেন। গণপরিষদ নির্বাচনে যারা নির্বাচিত হবেন তারাই পরবর্তীতে সংসদ সদস্য হিসেবে থাকবে, তাই না? সেই গণপরিষদ নির্বাচনে যখন 2/3 মেজরিটি মানুষ এক সুরে কথা বলবে, তখন এই সংবিধান অনুযায়ী, এক্সিস্টিং সংবিধান অনুযায়ী, সেটা তো তখন অটোমেটিক্যালি সংবিধানের অংশ হবে, তাই না? যে অ্যামেন্ডমেন্টগুলোর ব্যাপারে তারা বলবে। সো ঘুরে ফিরে তো একই হচ্ছে। বিষয়টা কি আমি সরাসরি খাচ্ছি, আপনি হাতটা পেছন দিয়ে ঘুরিয়ে নিয়ে খাচ্ছেন, এর বাইরে কিন্তু আর বেশি কিছু না, একই জিনিস। আর 3 হচ্ছে, আপনি যদি অন্যান্য রাজনৈতিক দলগুলোর কথাও দেখেন, জামাত, আমাদের গণতন্ত্র মানে বাম গণতান্ত্রিক জোট যারা, তার বাইরে আছে গণসংহতি, গণ অধিকার পরিষদ আছে, বিএনপির সঙ্গে যারা দীর্ঘদিন অ্যালায়েন্স হিসেবে ছিল, মান্না ভাইদের নাগরিক ঐক্য সহ অন্যান্য যে রাজনৈতিক দল, প্রত্যেকেই কিন্তু একটি কথাই বলছে যে এই যে সংস্কার সংস্কার সংস্কার, আজকে 9 মাস হতে চলল, এখন পর্যন্ত কোনো দৃশ্যমান কোনো কিছু কি আসলে এসছে সামনে? উল্টো আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা পরিস্থিতির নাজুক অবস্থা, আমরা দেখতে পাচ্ছি ঘরের দরজায় এসে যুদ্ধ হয়তো বা করা নাড়ছে, আমরা দেখতে পাচ্ছি নিজেদেরকে আরেকটি দেশের ক্রীড়ানকে পরিণত করবার একটা, মানে আমি জানি না এটাকে আমি কি বলবো। আপনি দেখুন এই সরকারটিকে আসলে আপনি বিশ্বাসই বা করবেন কি করে? আমি জানি কথা বলবার পরে অনেক রকম সমালোচনা গালাগালির মধ্যে আমাকে পড়তে হবে, আমি স্পষ্ট বলছি সরকারটিকে আপনি কি করে বিশ্বাস করবেন। আমি 2টো উদাহরণ আপনাকে দেই। এক হচ্ছে, যখন জাতিসংঘের মহাসচিব দেশ থেকে গেলেন, আমাদের প্রধান উপদেষ্টা বলেছিলেন না 1,80,000 রোহিঙ্গা ফেরত চলে যাবে, গেল তো নাই না, একটা রোহিঙ্গাও গেল না, উল্টা 1,13,000 না কত হাজার রোহিঙ্গা বাংলাদেশে এর মধ্যে এই 1 মাসের মধ্যে অনুপ্রবেশ করেছে। সত্য না সত্য না? না, এটা বোধহয় পুরো সময়টা এই 9 মাসে। আমি তো 1,80,000 পাঠানোর কথা, সে তো একটা গেলই না, এর মধ্যে আবার 1,13,000 আর 30,000, আমি এক্সাক্ট ফিগারটা ভুলে গেছি, অনুপ্রবেশ করেছে তার আমলে। সত্যি কি ঠিক কি ঠিক না? আচ্ছা, 2 হলো, যেই সরকারের উপদেষ্টার সঙ্গে প্রেস সচিবের কথা মেলে না, যেই সরকারের প্রেস সচিব যা বলে তার সঙ্গে আবার ধরেন ফর এক্সাম্পল মোদির সঙ্গে যখন বৈঠক হলো, দ্বিপাক্ষিক বৈঠক, সেখানে ভারত একরকম ভাষ্য দিল, বাংলাদেশ থেকে আরেক রকম ভাষ্য আসলো। কোন ভাষ্যটাকে ধরবেন? ইভেন পাকিস্তানের সঙ্গে যখন বসলো, আমাদের সরকার দাবি করলো যে আমাদের যে পাওনা আছে সেটা পাকিস্তান মিটিয়ে দেবে, আমাদের যে আমরা সেই ইস্যুগুলো তুলেছি 74-এর, আমাদের 74 তো না, ওই যে 71-এর, ওই সময় আমাদের যে ডিসপিউটেড প্রপার্টি, আমরা কতটুকু পাবো তারা কতটুকু পাবে, এই ইস্যুগুলো আমরা তুলেছি। আমরা তাদের গণহত্যা এবং তারা যে নির্যাতন চালিয়েছে তার জন্য তাদের ক্ষমা চাওয়ার ইস্যুটা তুলেছি। একটা কথাও কি আপনি পাকিস্তানের ইয়েতে দেখেছেন? দেখেনি। ভারতের সঙ্গে বৈঠক করে, ভারতের সঙ্গে আমাদের ভাষ্য মেলে না, পাকিস্তানের সঙ্গে বৈঠক করে, পাকিস্তানের সঙ্গে আমাদের ভাষ্য মেলে না, আমাদের সরকারের এক উপদেষ্টার সাথে আরেক উপদেষ্টার ভাষ্য মেলে না, এক উপদেষ্টার সাথে প্রেস সচিবের ভাষ্য মেলে না। এই সরকারকে আপনি বিশ্বাস করবেন কিভাবে? এই সরকারকে কিভাবে বিশ্বাস করব? এবং এই সরকার সংস্কার করবে না নির্বাচিতরা সংস্কার করবে? আদিপ, আপনারা চান যে মৌলিক সংস্কারটা এখনই হোক?
না, আমরা বারবার বলে আসছি যে আমাদের এখানকার অভ্যুত্থানের যে প্রেক্ষাপট দেখেন, বিদ্যমান রাজনৈতিক দলগুলোর নানা ধরনের জোট আছে নির্বাচন পূর্ববর্তী সময় থেকে, এবং সেই জোটগুলো এই আন্দোলনে অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা গত 15 বছর ধরে গণতান্ত্রিক লড়াই সংগ্রাম করছে, কিন্তু তারপরেও সাধারণ মানুষ কিন্তু অনেক রাজনৈতিক দলগুলোর উপর কিন্তু বিশ্বাস করতে চাচ্ছে না, ভরসা পাচ্ছেন না, এবং এগুলোর অনেকগুলো প্রেক্ষাপটও আছে। মানে এটা কি আপনাদের কোনো রিসার্চ? না, আমাদের রিসার্চ না, এটা আপনি যদি বিগত 10 বছরে বাংলাদেশের বড় বড় আন্দোলনগুলো দেখেন, সবগুলো সামাজিক আন্দোলন নিরপেক্ষ নেতৃত্বের আন্ডারে মানুষ সংগঠিত হয়েছে। এটা 2015 সালের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন বলেন, 18 সালের নিরাপদ এবং কোটা দুটোই, এবং সর্বশেষ সরকার পতনটা কিন্তু নিরপেক্ষ ব্যানারে হয়েছে। ফলে বিদ্যমান দলগুলোর, মানে আমি যদি বলি যে বাংলাদেশের সকল রাজনৈতিক দল মিলে জনগণের কত শতাংশ আসলে প্রতিনিধিত্ব করে, এটাও একটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। আমার কাছে মনে হয় যে সকল রাজনৈতিক দলগুলোরও যদি আমি ধরি, সেটা এই মুহূর্তে বাংলাদেশের এক্সিস্টিং ব্যবস্থায় 60% ক্রস করে না। ফলশ্রুতিতে আমি যখন সকলেই বলি যে জনগণ এটা চাচ্ছে, জনগণ, এই যে রাজনৈতিক দলগুলোর বাহিরে সাধারণ জনগণের একটা কণ্ঠস্বর থাকে, যেটা আসলে মানে সিভিল সোসাইটির মাধ্যমে আসলে প্রতীয়মান হয়, কিংবা হচ্ছে বিভিন্ন ফরম্যাটে, এই যে ভাষ্যটা, সেই ভাষ্যটাকে আসলে আমাদের আমলে নিতে হবে। ফলশ্রুতিতে আমরা যেটা বলবো যে আপনার নানাবিধ কারণ আছে নির্বাচিত সরকারের উপর সে বিশ্বাস না করার। একই সাথে এই সরকারকে যেভাবে আপনি বিশ্বাস করতে পারতেছেন না, 90 সালের শরীফ ভাইরা বড়, তারা আরও ভালো বলতে পারবেন, 3 জোটের রূপরেখা ছিল, সেই রূপরেখার কত পার্সেন্ট কি কতটুকু হতে চেষ্টা হয়েছে? আমরা স্বৈরাচারের সময়ও হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনগুলো দেখেছি, কিন্তু 90 সালে দেশ গণতান্ত্রিক ধারায় ফিরল, ছাত্র সংসদগুলো বন্ধ হয়ে গিয়েছে। ফলশ্রুতিতে নানা ধরনের, এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, নির্বাচিত সরকারগুলোই অনির্বাচিতভাবে থাকার জন্য চেষ্টা করে গেছে। সেটা 91 সালে বিএনপি এসেও 96-তে একটা নিজেদের মতন করে নির্বাচন করার চেষ্টা করেছে, আবার হচ্ছে আওয়ামী লীগ এসে তাদের মতো তো পুরো পরিবর্তন করে নিয়েছে। ফলে আমরা যেটা বলছি যে সকল রাজনৈতিক দল এবং অন্যান্য স্টেক হোল্ডারের মাধ্যমে এমন একটি জাতীয় ঐক্যমত আসা উচিত, যেটা আসলে আপনি সংবিধানের 2/3 কেন, আপনি যদি 4/3 আপনি যদি করেন, আপনি মৌলিক প্রশ্নে আপনি পরিবর্তন করতে পারবে না। সেই জায়গাগুলোতে আসলে তো একমত হওয়া দরকার। ভাইয়ের সাথে একটু যুক্ত করতে চাই, না বললেই না, একজন আইনজীবী হিসেবে আমাদের জুরিসপ্রুডেন্সের ভেরি বেসিক হচ্ছে আপনি আপনার সামনের পার্লামেন্ট কি আইন করবে আর না করবে সেটা আগে থেকে বেঁধে দিতে পারেন না। 2 হচ্ছে আমি এখন সব ব্যাপারে এগ্রি করলাম, যেই দলটি ক্ষমতায় যাবে তারা যদি সেই এগ্রিমেন্ট না রাখে, তারা যদি সেই অনুযায়ী সংস্কার না করে, আপনি কি তাদেরকে দিয়ে করাতে পারবেন? অথবা আপনি সকল সংস্কার আপনার মন মতো করে করলেন, নেক্সট যে গভর্নমেন্ট আসলো সে কোনোটাই মানলো না, সে আবার করে পাল্টালো, তাহলে শরীফ ভাই, তাহলে এই সংস্কারটা আসলে কখন হবে? একেবারে কম সময় হাতে। হ্যাঁ, আমার সময়টা বেশ কম আর কি। সংস্কার আলোচনাটা এখন মানুষের কাছে বিরক্তি তৈরি করছে। এটা এত বেশি এবং অপ্রয়োজনীয়ভাবে আপনারা বারবার আমরা টেনে আনছি, যেটা মানুষের ধৈর্যচ্যুতি ঘটাচ্ছে। সংস্কার প্রয়োজন, এটি ব্যক্তির জীবনেও সংস্কার প্রয়োজন। আপনি যে চুল কাটেন, আপনি যে নখ কাটেন, পরিষ্কার থাকেন, এটাও এক ধরনের সংস্কার। সংস্কার ছাড়া আসলে সমাজ চলে না। কিন্তু আমাদের এখানে কতগুলো আর্টিফিশিয়াল ইস্যুকে আপনি যেভাবে বারবার চর্বণ করছেন, মানুষকে বিরক্ত তৈরি করছেন। কিছু বিদেশি পাসপোর্টধারী, আমেরিকার শিক্ষায় শিক্ষিত, ইউরোপের জীবনযাত্রায় অভ্যস্ত, তাদেরকে ডেকে নিয়ে এসে শহরের কতগুলো এজেন্ডাকে যেভাবে অ্যাড্রেস করছেন, এই এজেন্ডার মধ্যে গ্রামের মানুষের কোনো একটা শব্দ নেই। 17 জন কৃষক আত্মহত্যা করেছে, প্রতিদিন বিভিন্ন জায়গায় শ্রমিক লড়াই করছে, মানুষের রুটি রুজির সমস্যা, আমার সার্বভৌমত্ব বিপদের মুখে, কোনো সমন্বয় নেই। দেশের উপদেষ্টা, তিনি একজন মন্ত্রী, তিনি একটা বক্তব্য দিচ্ছেন, সরকারি প্রেস উইং তো তারা সরকারি কর্মচারী, সরকারি কর্মচারী কি মন্ত্রীর বক্তব্যকে কাউন্ট করতে পারে? পাল্টা বক্তব্য দিতে পারে? আপনি তাকে দামি মোবাইল গিফট করেছেন, তাতে কোনো অসুবিধা নেই। এই জায়গাগুলো প্রশাসনিক কোনো শৃঙ্খলা নেই।
জি। সচিবালয় এক ধরনের প্রশাসন, রাজু ভাস্কর্য আর এক ধরনের প্রশাসন। আমরা যেটা বলতে চাই, আপনি সংস্কার করেন, সমস্যা নেই, কিন্তু গ্রামের মানুষ, শহরের গরিব মানুষ, অন্তর্ভুক্তমূলক এদের এজেন্ডাগুলোকে অ্যাড্রেস না করে আপনার যে কোনো ধরনের সংস্কার স্বল্প মেয়াদী হোক, দীর্ঘমেয়াদী হোক, সাস্টেনেবল হবে না। জি, অনেক ধন্যবাদ শরীফুজ্জামান শরীফ, রুমিন ফারহানা এবং আদিবুল ইসলাম আদিব, তিনজনকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।